স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। এনসিএল টি20 ফাইনালটা হয়ে গেল আজকে। সেখানে ঢাকা মেট্রোকে 5 উইকেটে হারিয়েছে রংপুর। তারা আসলে চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্ট জুড়ে কারা কারা পারফর্ম করেছেন, কারা কারা পারফর্ম করতে পারেনি, এগুলো নিয়ে আলোচনা করবো। ফাইনাল ম্যাচটা নিয়েও কথা বলবো। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। ফাইনাল ম্যাচটা কীরকম দেখলেন? একটা লো স্কোরিং থ্রিলার হয়ে গেল মনে হয়। একটু হতাশার, মানে 62 রান মাত্র ফাইনাল ম্যাচে। এটা আসলে সবাই টসের পরে তারা দুই ক্যাপ্টেন বলছিল প্রায় 150 রানের মতো যদি রান হওয়ার কথা ছিল, কিন্তু আলাউদ্দিন বাবু এবং মুগদুল ইসলাম মুগ্ধর তোপে আসলে ঢাকা মেট্রো 62 রানে অল আউট হয়ে যায়। সেখানে প্রথমে চেস করতে নেমে কিন্তু আসলে থ্রিলিং, আপনি যেটা বলছেন থ্রিলিং শুরু হয়ে গেছিলো, কারণ পাওয়ার প্লের ভিতরে 5 উইকেট চলে গিয়েছিল। সেখান থেকে আসলে 5 উইকেটের জয় নিয়ে রংপুর এনসিএল টি20টা ঘরে তুললো। এই ম্যাচে কিন্তু পারফর্ম করেছেন যেভাবে আলাউদ্দিন বাবু, তিনি পুরো টুর্নামেন্ট থ্রুআউট দ্য টুর্নামেন্ট কিন্তু পারফর্ম করে গেছেন। এই টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকার, ব্যাট হাতে নিয়মিত পারফর্ম করেছেন। তার পারফরমেন্সটা যদি একটু বলতেন, মানে এই বয়সে এসে যে তো অনেক কিন্তু তরুণ ক্রিকেটাররাও কিন্তু খেলেছেন, তাদের পারফরমেন্সকে কিন্তু ছাপিয়ে গেছেন আলাউদ্দিন বাবু। আমাদের এবি আলাউদ্দিন বাবুকে নিয়ে আমরা এভাবে বলে থাকি, কিন্তু তিনি আসলে এটা একটা হতাশা। সামনে বিপিএল আছে, সেই বিপিএলে কিন্তু কোনো দলে তিনি নেই, কিন্তু এরকম বিপিএলের আগে এরকম একটা টি20 টুর্নামেন্টে, ঘরোয়া টুর্নামেন্টে হায়েস্ট উইকেট টেকার এবং ব্যাট হাতেও তিনি পারফর্ম করেছেন। কিন্তু পরে নামেন, সেই জন্য হয়তো ওইভাবে ব্যাট হাতে রাখতে পারেন, কিন্তু বল হাতে কিন্তু তিনি যে বলছেন 19 উইকেট নিয়েছেন। সো আজকে ফাইনালেও কিন্তু তার অবদান ছিল। এখন আলাউদ্দিন বাবু কিন্তু রেগুলার ঘরোয়া লিগ খেলে থাকেন, 30-এর উপরে বয়স। এখন আসলে জাতীয় দলে আসাটা তার জন্য কঠিন, কিন্তু তিনি বিপিএল নিয়মিত খেলতে পারার মতোই প্লেয়ার। কিন্তু এই এনসিএল টি20তে তিনি যেরকম আলো ছড়িয়েছেন, বিপিএলে কোনো দলে না থাকাটা এটা তার জন্য একটু হতাশাজনক। এছাড়া আমি যদি বলি যে এবারে এনসিএল টি20 টুর্নামেন্টে অনেক কিন্তু তরুণ ব্যাটারও কিন্তু ভালো করেছেন, তবে আর কোন কোন ব্যাটার মনে হয় আপনার বেশি নজর কেড়েছে? ব্যাটার তো নাইম শেখের কথা ফার্স্টে বলতে হবে। নাইম শেখ কিন্তু 316 রান করে টপ রান গেটার হয়ে গিয়েছেন। তিনি কিন্তু কোয়ালিফায়ারে খুব ভালো একটা ইনিংস খেলেছেন। তিনি ক্যাপ্টেন ছিলেন। বিপিএলের সম্ভবত খুলনার হয়ে খেলার সম্ভাবনা, হ্যাঁ, খুলনা টাইগার্সের হয়ে তিনি খেলবেন। সো বিপিএলের আগে তার এই ফর্মটা খুবই ভালো একটা দিক। সেখানে তিনি দলকে যেভাবে নেতৃত্ব দিয়ে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছেন, সেখানে কিন্তু আজকে ব্যর্থ হয়েছেন, কিন্তু কোয়ালিফায়ারে কিন্তু উইনিং স্ট্রাইকটা ছিল। তারা কিন্তু প্রথম 7 ম্যাচের মধ্যে কিন্তু 6টাই জিতেছিল। তারা লাস্ট ম্যাচে সম্ভবত গ্রুপ পর্বের একদম লাস্ট প্লে অফে এসে এই রংপুরের কাছেই কিন্তু হেরেছিল। প্লে অফে তারা কিন্তু পরে কিন্তু ফাইনালটা নিশ্চিত করেছিল এবং ফাইনালে হারলো। টুর্নামেন্টে তাদের শুধু দুইটা হারের কারণে ফাইনাল চ্যাম্পিয়ন হতে পারলো না। এছাড়া যদি কথা বলি, জিসান আলমের কথা বলতে হবে। জিসান আলম কিন্তু সেকেন্ড রান গেটার, হ্যাঁ, রাজশাহীতে তিনি বিপিএলের হয়ে খেলবেন, 281 রান করেছেন। আর জিসানের কিন্তু এইবার 22টা ছক্কা মেরেছেন তিনি এই টুর্নামেন্টে, হায়েস্ট। তার কাছাকাছি মনে হয় 17টা ছক্কা রয়েছে। ফার্স্ট ম্যাচে সম্ভবত সেঞ্চুরি পেয়েছেন। হ্যাঁ, ফার্স্ট ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন, 52 বলে একটা সেঞ্চুরি আছে তার। সো এই মানে বিপিএলের আগে বা বাংলাদেশের নেক্সট স্টার হওয়ার জন্য যেরকম ঘরোয়া লিগে পারফর্ম করা দরকার সেরকম পারফর্ম কিন্তু করেছে। আর টি20তে যেরকম মানে অ্যাগ্রেসিভ ব্যাটিং করা উচিত সেরকম ব্যাটিং করে কিন্তু তিনি নজর কেড়েছেন। আর সিলেটের হয়ে খেলেছিলেন, কিন্তু তারা ফাইনাল পর্যন্ত আসতে পারেনি। কিন্তু তার পারফরমেন্স অনেক মানে নিয়মিত পারফর্মার যারা আছেন তারা কিন্তু জাতীয় দলের ব্যস্ততার কারণে এই টুর্নামেন্টে ছিলেন না। আমি যদি জাকের আলী অনিকের কথা বলি, খুবই দারুণ ফর্মে আছেন, কিন্তু পাননি। এক্ষেত্রে কিন্তু ঢাকার হয়ে খেলার কথা ছিল এই জিসান কিন্তু পরে কিন্তু সিলেটে খেলেছিলেন। তো বোলারদের মধ্যে কে আসলে আপনার নজর কেড়েছে? বোলারদের মধ্যে আলাউদ্দিন বাবু তো রয়েছেনই, এছাড়া কিন্তু রাকিবুল হাসান, আহমেদ শরীফ, তারা কিন্তু 2-3-এ রয়েছেন। আহমেদ শরীফ কিন্তু 17 উইকেট নিয়ে 2-এ রয়েছেন। তাকে নিয়ে আসলে অতটা এখনও তিনি লাইমলাইটে আসেনি। তিনি 22-23-এর ঘরোয়া লিগে তিনি চট্টগ্রামের হয়ে অভিষেক করেছিলেন। সেখানে আমার মনে হয় রাজশাহী এগেন্স্টে তার 5 উইকেটের একটা ইনিংস, একটা স্পেল রয়েছে। সেইখান থেকে তিনি আলো ছড়িয়েছেন। সেইখান থেকে তিনি হচ্ছে টি20 সংস্করণে আসেন। ঘরোয়া ক্রিকেটে যারা নিয়মিত খোঁজখবর রাখেন আহমেদ শরীফের পারফরমেন্স তাদের কিন্তু চোখে পড়ার। হ্যাঁ, এইখানে এসে টি20 এসে কিন্তু তিনি তার যাত্রী চেনালেন। 17 উইকেট নিয়ে সেকেন্ডে রয়েছেন। থার্ডে কিন্তু রয়েছেন রাকিবুল হাসান কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমে ছিলেন। তিনি কিন্তু অন্যান্য আরও প্লেয়ার যারা রয়েছে তারা ন্যাশনাল টিমে না আসলেও তিনি কিন্তু এখনও আসতে পারেননি, কিন্তু তিনি কিন্তু রেগুলার পারফর্ম করে যাচ্ছেন। তিনি 15 উইকেট নিয়ে 3 নম্বরে রয়েছেন। সো
তাকে নিয়ে কিন্তু আমরা আগেও কথা বলেছিলাম যে তিনি কিন্তু ব্যাট হাতেও কার্যকর। সো তিনি যদি বোলিংটা এভাবে ধরে রাখতে পারেন ঘরোয়া লিগগুলায়, হয়তো আমরা শীঘ্রই তাকে ন্যাশনাল টিমে দেখতে পারবো। এবারে টুর্নামেন্টে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন আবু হায়দার রনি। তার আসলে এই কামব্যাকটা কিভাবে দেখছেন? আমরা জানি যে লাস্ট ইমার্জিং এশিয়া কাপে তার পারফরমেন্স নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, তারপর তিনি কিন্তু হংকং সিক্সেসও খেলতে গিয়েছিলেন, সেখানেও কিন্তু খরচে বোলিং করেছিলেন, এই কারণে দলকেও হারতে হয়েছিল, এই কারণে প্রচুর সমালোচনা ছিল। সেটা কি এই NCL T20 টুর্নামেন্টটা দিয়ে কি পেছনে ফেলতে পেরেছেন? ইমার্জিং এশিয়া কাপে কিন্তু তিনি বলারের চেয়ে ব্যাটারিংয়ের রোলটা বেশি পালন করেছিলেন। আমার আপনার মনে আছে তিনি অলমোস্ট জিতিয়ে দিয়েছিলেন আমাদেরকে। কিন্তু তিনি এবার যেটা বলছেন যে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, তিনি কিন্তু অলরাউন্ড পারফরমেন্স করে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। 5 নম্বরে রয়েছেন টপ উইকেট গেটারের দিকে 13 উইকেট নিয়ে। ব্যাটিংয়েও কিন্তু তিনি অনেক প্রায় 100-র উপর স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছেন, 106 রান মনে হয় করেছেন। সো যেই ইম্প্যাক্টটা ফেলেছেন তিনি, সেই জন্যই কিন্তু ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারটা পেয়েছেন। তিনিও কিন্তু অনেক দিন আসলে হারিয়ে ফেলেছেন, মানে তিনি খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে খেলবেন, কিন্তু জাতীয় দলের হয়ে কিন্তু নিয়মিত খেলতে পারছেন না। আমাদের কিন্তু এক সময় মানে স্বপ্ন দেখতাম যে 2টা বাহাতি পেসার বাংলাদেশের হয়ে খেলবেন একসঙ্গে। আমরা কিন্তু মুস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রনিকে কিন্তু অনেকদিন আমরা জাতীয় দলেও দেখেছিলাম। সেখান থেকে কিন্তু আবু হায়দার রনি নিজের ওই পারফরমেন্সটা, ধারাবাহিকতাটা ধরে রাখতে পারেননি, তিনি কিন্তু দল থেকে বাদ হয়ে গিয়েছিলেন। তিনি আসলে এখনও ফেরার জন্য অনেক চেষ্টা করছেন, সেইটা আসলে কতটা পারবেন এটা আসলে। আমি আরেকজনকে নিয়ে কথা বলতে চাই, নুরুল হাসান সোহান। তিনি কিন্তু খুবই দুর্দান্ত খেলেছেন তিনি রংপুরকে GSL-এ জিতানোর পরে এসে কিন্তু আবার এখানে খেলেছেন, সেখানেও কিন্তু তিনি খুলনার হয়ে খেলে 266 রান করে 3 নম্বরে রয়েছেন ব্যাটিংয়ে। তাছাড়া কিন্তু তিনি ক্যাপ্টেন্সি সবসময় ভালো করে থাকেন, এবারও কিন্তু ভালো করেছেন। তার নিয়মিত কিন্তু তিনি রান করেছেন, 52 এভারেজে ব্যাটিং করেছেন। আবার তার ব্যাটিং রোলটা কিন্তু একটু ফিনিশারের মতো, মানে তিনি আসলে একটু নিচের দিকে ব্যাট করেন, সেখানে কিন্তু পারফর্ম করা এতটা ইজি না যে গিয়েই কিন্তু মারতে হয়। সেক্ষেত্রে নুরুল হাসান সোহান কিন্তু অনেকটাই নিজেকে প্রমাণ করেছেন। এক্স্যাক্টলি। আমার যেটা মনে হয় যে এই টুর্নামেন্ট আসলে এই যে যারা জাতীয় দলের বাইরে রয়েছে তাদের জন্য একটা ভালো টুর্নামেন্ট ছিল, কামব্যাকের পারফরমেন্স দেওয়ার মতো, এবং যারা নতুন রয়েছেন তাদের জন্য একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার ছিল। সেই ক্ষেত্রে এই টুর্নামেন্টটা কিন্তু সফল হয়ে গিয়েছে। এছাড়া আপনি যদি দেখেন সিনিয়র প্লেয়াররা, তামিম ইকবাল এই টুর্নামেন্ট দিয়ে কিন্তু ক্রিকেটে ফিরেছেন। সো বিপিএলের আগে শান্ত ইনজুরি থেকে তৌহিদ হৃদয় খেলেছেন, মুশফিকুর রহিমা খেলছেন। তামিমেরটা আমি বলতে চাই, তামিম কিন্তু যেই কয়টা ম্যাচ খেলেছেন, প্রথম দিকে যেই কয়টা ম্যাচ খেলেছেন, তিনি কিন্তু টপ পারফর্মারই ছিলেন। তিনি 2টা মনে হয় হাফ সেঞ্চুরি রয়েছে তার। বিপিএলের আগে এই পারফরমেন্সটা কিন্তু খুব দরকার ছিল, তিনি অনেকদিন খেলার বাইরে ছিলেন। সো সেই হিসেবে এই টুর্নামেন্টগুলা হচ্ছে এই ধরনের প্লেয়ারদের জন্য খুবই ভালো। আমি চাবো যে সামনে আরও হচ্ছে বিপিএল ড্রাফটের আগে যাতে এই টুর্নামেন্টগুলো হয়। আমি প্রশ্নটা আপনাকে অবশ্যই করতাম যে বিপিএল ড্রাফটের আগে যদি এই টুর্নামেন্টটা হতো, তাহলে কিন্তু অনেক ক্রিকেটার যারা কিন্তু বিপিএল দল পাননি তারা কিন্তু চান্স পেতেন। আমরা কিন্তু আজিউল হাকিম, তামিমের কথা ধরুন, তিনি আন্ডার-19 প্লেয়ার, খুবই ভালো পারফরমার এবং চ্যাম্পিয়ন করে এশিয়া চ্যাম্পিয়ন খুব বেশি, কিন্তু মানে উনি কিন্তু কদিন আগে কিন্তু দল পেয়েছেন, এর আগে কিন্তু তিনি দল পাননি। চ্যাম্পিয়ন হওয়ার পরে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে NCL T20 টুর্নামেন্টটাও কিন্তু তিনি কিন্তু ভালো খেলেছেন, 5 নম্বরে রয়েছেন তিনি। এই মানে এইসব ক্রিকেটার কিন্তু আরও আগেই দল পাওয়া উচিত ছিল। যদি NCL টুর্নামেন্টটা যদি বিপিএলের ড্রাফটের আগে হয়, এবার এখানে কিন্তু কারা পারফর্ম করেছেন দেখা যায়, এই প্রসপেক্টগুলোকে কিন্তু বিপিএলে তুলে। এই যে আলাউদ্দিন বাবুর কথা চিন্তা করুন, আলাউদ্দিন বাবু কিন্তু ঘরোয়াতে ভালো খেলছেন, তিনি ন্যাশনাল টিমে না থাকুক ঘরোয়াতে কিন্তু ভালো খেলছেন, সেখানে বিপিএলে কিন্তু তিনি ইফেক্টিভ হতে পারতো। তিনিও কিন্তু এই টুর্নামেন্ট চলাকালে বলেছেন যে ড্রাফটের আগে যদি এই টুর্নামেন্টগুলো হয় তাহলে আসলে ফ্র্যাঞ্চাইজিগুলো বুঝতে পারবে যে কোন প্লেয়ারগুলোকে তারা দল নিতে পারবে এবং প্লেয়ারগুলোরও সুযোগ পাবে পারফর্ম করার। আমি আশা করব যে পরবর্তীতে বিসিবি এই জিনিসটা ভেবে দেখবে, যেহেতু এই T20 টুর্নামেন্টটা আবার চালু হয়েছে 2010 সালের পরে, এই টুর্নামেন্টটা যদি চালু রাখা যায় অবশ্যই বিপিএলের জন্য এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় একটা অবদান রাখতে পারবে। ধন্যবাদ। দর্শক, ক্রিকফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।